দর্শক স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, আমরা যেমনটি আজকের আলোচনা সাজিয়েছি সেটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবই তিনি নিচ্ছেন। এছাড়া বলেছেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চলছে। তো দর্শক, আমরা এসব নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের আলোচনার বিষয় আমরা সাজিয়েছি সেটা হচ্ছে জাতিসংঘের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে শঙ্কা কাটলো। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিসবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের প্রচন্ড বাংলাদেশ অনুষ্ঠানে। শুরুতে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টা এত বড় একটা প্ল্যাটফর্মে যে কথা বললেন যে নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে ফেব্রুয়ারিতে হবেই এবং সে অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন, মানে চলছে, এগিয়ে যাচ্ছে নির্বাচনমুখী বলা যায়। এত বড় একটা প্ল্যাটফর্মে তার যে প্রতিশ্রুতিটা আসলে মানে নেতাকর্মীদের মাঝে, রাজনৈতিক দল যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদের মধ্যে কতটা আস্থা ফেরাবে বলে মনে করছেন আপনি? এই যে উনি এখানে একটা বিরাট প্ল্যাটফর্মে ঘোষণাটা দিলেন, নিশ্চয়ই এর ফলে আগে যে পরিমাণ আস্থা ছিল তার চেয়ে আস্থা তো বাড়বে, স্বাভাবিক, এবং বেশ দৃঢ়তার সাথে তিনি তার ঘোষণাটা দিয়েছেন, সুতরাং সেই পরিমাণে আস্থা বাড়ার কথা। আর কিন্তু বড় কথা যেটা হলো, মূল কথা যেটা হলো যে ওনার তো এই আমরা 1 বছরের বেশি হয়ে গেল দেখছি, গত আগস্টের পরিবর্তনের পর থেকে, গত বছর আগস্টের পরিবর্তনের পর থেকে, এই অভ্যুত্থানের পর থেকে আসলে অনেক কিছু বলা হয়েছে কিন্তু খুব বেশি কিছু করা গেছে এরকম কোনো আমরা দৃশ্যমান কিছু দেখছি না। ওনার পক্ষে করার মতন একটাই জিনিস আছে যেটা লোকে দেখবে, যেটাকে মানুষ মনে রাখবে যদি সেটা ভালো হয়, সেটা হচ্ছে সেই নির্বাচনটা। এবং প্রথম থেকে নিজেদেরকে তারা বলেছেন অন্তর্বর্তী সরকার, সুতরাং মানুষের আশাটাই হচ্ছে, সবাই, খালি আমরা না, দেশে বিদেশে সবাই ধরেই নিচ্ছে যে এই সরকার অল্প দিনের জন্য এখানে আছে, অস্থায়ী, এবং সুতরাং তারা বড় কিছু হাতে না নেওয়াটাই স্বাভাবিক। হাতে নিতে চাওয়াটা হলো তাদের জন্য বেশি অ্যাম্বিশাস, এবং সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের বড় বড় উচ্চারণ করে তারা বরং নিজেরা বিপদে পড়েছেন, কারণ করা সম্ভব না তো এই অল্প সময়, তাই না? তো সুতরাং এই একটা জিনিস যেটা সহজে তাদের পক্ষে করা সম্ভব, এবং এটার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আরেকটা দেশে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আছে, নেপালে। সেখানে কিন্তু যাকে অন্তর্বর্তী সরকার প্রধান করা হয়েছে তিনি সরাসরি প্রথমেই আমি 6 মাস থাকবো, আমার মূল কাজই হচ্ছে ইলেকশন করা। তারপরে মানুষের তার কাছে অনেক কিছু আশা করার নাই, অনেক কিছু আশা করছেন না তারা মানুষ। কিন্তু আমাদের সরকার কি করেছে, তারা এসেই নানান রকমের ঘোষণা দিয়ে তারা মানুষের আশা অনেক বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই তুলনায় খুব বেশি কিছু করতে পারছে না। তার ফলে হচ্ছে কি, মানুষ নিরাশ হচ্ছে, মানুষের আশাভঙ্গ হচ্ছে। তো সুতরাং এখনও সময় আছে যে যেটা মূল কাজ, যে কাজটা সত্যি সত্যি সরকার চেষ্টা করলে করতে পারে, সেটা হচ্ছে ইলেকশন, এবং সেটার জন্য তারা যথেষ্ট চেষ্টা করুক। যেখানে যেখানে বাধা আছে সেই বাধাগুলো দূর করার চেষ্টা করা দরকার। যেমন আপনি একটু আগে বলছিলেন কথায় কথায়, সেগুলো চলে আসে যে বিভিন্ন দল, কোনো দল ভাবছে যে ইলেকশন আসলে তাদের সুবিধা হবে, সুতরাং তারা ইলেকশনের জন্যে বেশি প্রস্তুত, তারা ইলেকশন যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। আর অন্য কিছু দল আছে যারা ভাবছে যে ইলেকশন আসলে আমাদের সম্ভাবনাটা তো খুব ভালো না, তাহলে আমরা দেখি ইলেকশন পিছিয়ে দিতে পারি কিনা, আরও দেরি করে দিতে পারি কিনা। তো তারা নানান রকমের বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের মধ্যেও কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি, প্রত্যেকটা দলে আসলে সেফ জোন চায়, তাদের কি বলে প্রার্থীও দিয়ে দিচ্ছে তারা, আবার এদিকে তারা বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করছে। এই যে নতুন নতুন কথা, ঐক্যমত নাম করে, পরিষদের নাম করে কতগুলো নতুন নতুন কথা চালু করে দেওয়া হয়েছে, পিআর, তারপরে 2 কক্ষ, এইসব কথাগুলো হচ্ছে বিভ্রান্তিমূলক। এগুলো ইচ্ছা করলে এই সরকার করতে পারে না, এই সরকারের সেই ইয়েই নাই, তো মানে তার কোনো রকমের এটা করার কোনো অধিকার নাই। সুতরাং এটা করতে হবে একটা এমন ব্যবস্থার মাধ্যমে যেখানে লোকজনের সাথে পরামর্শ করে করা যায়। ইলেকশনের মাধ্যমে সেই পরামর্শ হতে পারে, অনেকে বলছে নানা রকমের জনমত ইত্যাদি, নানা গণভোট ইত্যাদি, কিন্তু সেগুলো তো একটা ব্যবস্থা করে করতে হবে, হঠাৎ করে তো করে ফেলা যাবে না। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যেহেতু বড় প্ল্যাটফর্মে তিনি বলে দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুতি না বলার পর আগেও
কিন্তু আমি মনে করি যে আগের থেকেই মানুষ বুঝতে পারছিল যে তার, এবং উনি নিজেও বুঝতে পারছিলেন এইটাই একমাত্র কাজ যেটা উনি ঠিক মতন করে যেতে পারেন, এবং যদি ঠিক মতন করেন তাহলে এটা তার একটা লেগেসি থাকবে, পজিটিভ একটা লেগেসি, লোকে সেটা মনে রাখবে। আর বাকি কিছুই তেমন কিছু তারা করতে পারছেন বলে মনে হয় না। সুতরাং এখন আবার এই বড় প্ল্যাটফর্মে যে এটা বলাটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা বলাটাই স্বাভাবিক। বলেছেন, তাতে লোকের আরও আস্থা বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে, আপনার পর্যবেক্ষণ উঠে আসছে। এবং অধ্যাপক মেজবুল আজম সওদাগর, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, আরেকটি কথা তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি তাই? 1 বছরের মাঠ পর্যায়ের চিত্র কি বলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে কথাটা, শব্দটা খুব গুরুত্বপূর্ণ, আপনি সংস্কারের কথা বললেন। তো সংস্কারের যে কাজটা করতে হবে, এটা তো মুখ দিয়ে বলার সাথে সাথে সংস্কার হবে না। সংস্কারের জন্য আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে যে 84 বিষয়কে আইডেন্টিফাই করা হয়েছে যে এই জায়গাগুলোতে সংস্কার করতে হবে। এগুলো হচ্ছে মৌলিক বিষয় রাষ্ট্রের। এর মধ্যে কতগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত, কতগুলো সংবিধানের সম্পৃক্ত নয়, কতগুলো আইনি কাঠামো তৈরি করতে হবে, কতগুলো অর্ডিন্যান্স জারি করতে হবে, নানান ধরনের বিষয় এখানে এই 84 বিষয়ের মধ্যে রয়েছে। তো সংস্কারটা এরকম নয় যে গভর্নমেন্ট চাইলো আর কালকে সংস্কার হয়ে গেল। এবং এই সংস্কারটা করতে হলে এই আইনি জায়গাগুলোতে আপনাকে হাত দিতে হবে। আপনি জানেন যে এই জায়গাগুলোতে ঐক্যমত্য কমিশন কিন্তু এটা নিয়ে কাজ করছে এবং ঐক্যমত এই সংস্কার নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়েছে। কনসেনসাস কীভাবে তৈরি হয়েছে, আপনি ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো দেখবেন। এবং রিসেন্টলি আজকে 4জনেই বক্তব্য দিয়েছেন 4টা জায়গা থেকে, প্রফেসর ইউনুস, তারপরে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর অন্য দলের নেতৃবৃন্দ যারা ছিলেন, সবাই কিন্তু সংস্কার বিষয়ে একটা কথা বলেছেন। এবং সবচেয়ে বড় দল হিসাবে বিএনপির যিনি প্রতিনিধি হিসাবে কথা বলেছেন হুমায়ুন কবির, তিনি বলেছেন যে সংস্কার শুধু এই সময়ে যেটুকু করছে এটুকুই না, এর স্কোপকে আরও সম্প্রসারিত করতে হবে। তার মানে হচ্ছে 4জনেই সংস্কার বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেনি, একটা ঐক্যমত কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো সংস্কার বিষয়টাকে আপনাকে দেখতে হবে একটা লং টার্ম দৃষ্টিতে। সংস্কার নিয়ে দ্বিমত নেই, কিন্তু কেউ চায় সংস্কার আগে করে তারপর নির্বাচন, আরেকজন বলছে সংস্কারটা চলমান প্রক্রিয়া, আর নির্বাচিত সরকার এসে বাকিটা টেনে নেবে। রাইট, বাকিটা টেনে নেবে, অর্থাৎ মানে হচ্ছে যে সংস্কারটা আপনি ইমপ্লিমেন্টেশন কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, এই জায়গাটা নিয়ে বিতর্ক। সংস্কার নিয়ে তেমন মেজর কোনো বিতর্ক নাই। এর ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর এবং কবে থেকে এটা শুরু হবে। কেউ বলছে যে এখনই এটা কনস্টিটিউশনাল একটা আদেশ জারি করে, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে এটা এখন থেকে চালু করা হোক। কেউ বলছে এটা নির্বাচনের পরে হবে। কারো দাবি হচ্ছে 6 মাস, কারো দাবি হচ্ছে 1 বছর বা 2 বছর। এই জায়গাটার মধ্যে কনসেনসাসটা এখনও হয়নি, আলোচনা এখনও চলছে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট এটা সংস্কারের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে। সুতরাং সংস্কারটাকে আপনাকে লং টার্ম একটা দৃষ্টিতে দেখতে হবে, এইটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নাই? আপনার বাংলাদেশে যে এই চেঞ্জটা এসেছে 5 আগস্টে, এটা কিন্তু শুধুমাত্র আপনাকে, স্যার একটু আগে যেমন ব্যাখ্যা করলেন, শুধুমাত্র রিজিম চেঞ্জ হিসেবে আপনাকে দেখলে হবে না। আমি এই জায়গাটা থেকে একাডেমিক্যালি আমি বলি যে ইতিপূর্বেও বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, রিজিম চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু নর্মাল আমরা একটা রিজিম চেঞ্জ হিসেবে দেখি। কিন্তু 5 আগস্টের পরের যে ঘটনা, এটা কিন্তু নর্মাল একটা রিজিম চেঞ্জ না। এখানে একটা বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, এরকম কিছু একটা হয়েছে এবং জনগণের মধ্যে একটা নিউ এক্সপেকটেশন তৈরি হচ্ছে। এবং এই নিউ এক্সপেকটেশনকে রাজনৈতিক দলগুলোকে কিন্তু আপনার এটাকে ধারণ করতে হবে। এটা রাজনৈতিক দলগুলো ধারণ করার চেষ্টা করছে। এবং ধারণ করতে গিয়ে প্রবলেমটা হচ্ছে কি, ধারণ করতে গিয়ে এখানে নতুন প্রজন্মের নতুন কিছু আশা আকাঙ্ক্ষা আছে। এই আশা আকাঙ্ক্ষা পুরনো দিনের রাজনীতিবিদদের, যারা দীর্ঘদিনের পলিটিক্যাল কালচারে বিশ্বাসী, তাদের অনেকের জন্য এটা পছন্দ করছে, অনেকে করছে না। এটাকে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে এটা একটা অ্যাডাপ্টেশন ক্রাইসিস ফর দ্য পলিটিশিয়ানস। তারা নতুন এক্সপেকটেশনকে অ্যাডাপ্ট করতে তারা একটু সময় লাগতেছে, বাট ইট উইল হ্যাপেন। তারা এটা গ্রহণ করবে শেষ পর্যন্ত। আপনি দেখেন যে প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর আচরণ যদি আপনি কন্টেন্ট অ্যানালাইসিস করেন, যে প্রত্যেকটা ইস্যুতে, যতগুলো ইস্যু নিয়ে সংস্কার হচ্ছে, প্রত্যেকটা ইস্যুতে আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত, তাহলে আপনি দেখবেন যে কোথাও কোথাও তুমুল বিরোধিতা ছিল, কোথাও অল্প বিরোধিতা ছিল, কোথাও দ্বিমত ছিল, থেকে শুরু করে এখন পর্যন্ত। জি জি জি, প্রত্যেকটাতে কিন্তু সংস্কার একটা জায়গায় কিন্তু এসেছে। তো আপনাকে এটা অবশ্যই পজিটিভলি আপনাকে দেখতে হবে। আর এই কথাটা বলার সুযোগ নেই যে এই সরকারের এই বিষয়ে কোনো ম্যান্ডেট নাই, এই সরকার এটা করতে পারবে না, এই কথাটা একেবারেই ভুল। কারণ এটা নর্মাল কোনো রিজিম চেঞ্জ নয়, এখানে একটা বিশেষ পদ্ধতিতে এখানে সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু আমি এখানে মনে করি যে ওই যে 3 দিন আমরা যে বলছি অন্তর্বর্তীকালীন সরকার, এত বড় একটা আন্দোলনের পর যে পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়নি, আমি বলবো সরকার তো পালিয়ে গিয়েছে এখানে ক্ষমতা ছেড়ে।
এমন না যে পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হচ্ছে যে ঠিক আছে আমি ছেড়ে দিলাম আপনারা এখন চালান আমি আসি, এটা কিন্তু হয়নি। কিন্তু আপনাকে দেখতে হবে, আপনাকে ঘটনাটাকেও আপনাকে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, বুঝতে হবে যে এটার ভেতরে কী। তো যার কারণে এখানে ভিন্নভাবে আপনাকে চিন্তা করতে হবে। এই গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি অনেক, কিন্তু প্রবলেমটা হলো কোথায়? প্রবলেমটা হলো যে গভর্নমেন্টটা 5 আগস্টের পরে ঠিক যে ধরনের যে ক্যারেক্টারের একটা গভর্নমেন্ট এখানে ফর্ম হওয়ার কথা ছিল সেটা না হয়ে অতীতের মতো একটা নর্মাল একটা গভর্নমেন্ট হয়েছে। যে অতীতে যেমন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, কিছু সুশীল সমাজের জ্ঞানীগুণী ব্যক্তিকে এনে সুন্দর করে এখানে বসানো হতো, সেই কাজটা করা হয়েছে। মোটামুটি বিপ্লবের স্টেক হোল্ডার যারা, তাদেরকে কিন্তু ভালোভাবে সরকারে বসানো হয়নি, যার ফলে এই প্রবলেমগুলো সরকারকে ফেস করতে হচ্ছে। অর্থাৎ আমি বলবো যে এটা স্যারের সাথে একটু আগে কথা হলো যে স্মরণকালের একটা ভয়াবহ দুর্বলতম একটা সরকার, যার ফলে তাকে এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। অনেকগুলো কাজ করতে চেয়েছে, এক্সপেকটেশন তৈরি করে দিয়েছে, কিন্তু তারা করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ হচ্ছে যে আপনাকে নতুন প্রজন্মের যে নিউ এক্সপেকটেশন যে তৈরি হয়েছে, এটাকে তো আপনাকে ধারণ করতে হবে। অনেকেই আছে আমি মনে করি যে সেই ফিলিংসটা তারা ধারণ করে না, যার ফলে সেই কাজের প্রতি তেমন আগ্রহ আমরা কিন্তু দেখি না। এটা উইথ এক্সাম্পল এটা বলা যাবে। অর্থাৎ সবার ফিলিংসটা এক জায়গায় এসে এখনো পর্যন্ত মিলিত হতে পারছে না, যারা মানে নিউ এক্সপেকটেশনকে ধারণ করার ব্যাপারে, বুঝতে পারেন, নিউ এক্সপেকটেশনকে ধারণ করার ব্যাপারে ভেতরে একটা প্রবলেম আছে আমি মনে করি। আপনার কথা পরিষ্কার, পর্যবেক্ষণও পরিষ্কার। আপনি বলেছেন যে এখানে গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী যারা আছে তাদেরকে হয়তো সঠিক জায়গায়, সঠিক স্টেক হোল্ডারকে ঠিক জায়গায় আনা হয়নি, সেই কারণে তাদের এক্সপেকটেশনটা মিলছে না। মুন্সি ফয়েজ আহমেদ, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? আপনি কি একমত বিষয়টা নিয়ে? আমি পুরোপুরি একভাবে দেখছি না, আমি একটু অন্যভাবে দেখছি। সেটা হচ্ছে যে একটা কথা বলা হয়েছে, মেটিকুলাস ডিজাইন একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা এসেই কিন্তু এই কথাটি বলেছেন, এবং তারা বলছেন যে অমুক অমুক হচ্ছে আমাদের মাস্টার মাইন্ড বা ইত্যাদি, ব্রেইন বিহাইন্ড দি থিং। তো এখন যত দিন যাচ্ছে তত একটা জিনিস পরিষ্কার হয়ে উঠছে। সেটা কি? হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনটা ছিল যে আগের যে সরকার, সেই সরকারের পতন ঘটানো পর্যন্ত, কিন্তু তারপরে কি হবে সেই ব্যাপারে তাদের কোনো রকমের কোনো দিক নির্দেশনা বা কোনো ইয়ে ছিল, এরকম কোনো রকমের আমরা পরের ডিজাইনটা রেডি ছিল না, পরের অংশের আর কোনো ডিজাইন নাই। তো তার ফলে হয়েছে কি, এক একজন এক এক রকম বলছে, এক এক রকম চিন্তা করছে, এবং তার ফলে কোনো রকমের ঐকমত্য নাই। তার ফলে নতুন যে সরকার আসলো সেই সরকার কিছুই ঠিক করে দিক নির্দেশনা দিতে পারলো না। এইটা বলা ঠিক না যে যারা ইয়ে করেছে, বেশিরভাগ সময় দেখা যায় অভ্যুত্থান বা ইত্যাদির পরে যারা অভ্যুত্থান ঘটায় তারাই যে সবসময় থাকে সরকারে তা কিন্তু নয়, তাদের প্রতিনিধি কিন্তু এই সরকারে আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে তারা সরকার চালায় না, বেশি দিন তারা থাকতেও পারে না। তারা সরকার চালাতে গেলে তারা নিজেরা বিপদে পড়ে, সেই জন্য সাধারণত যারা অভ্যুত্থান ঘটায় তারা থাকে না, তারা অন্যদেরকে দেয় দায়িত্ব এগুলো চালানোর জন্য, এবং সেটাতে আমি কোনো ভুল দেখি না। কিন্তু যদি তার আগের থেকেই একটা প্ল্যান থাকতো, একটা দিক নির্দেশনা থাকতো যে এই এই জিনিস আমরা করতে চাই এই আন্দোলনের মাধ্যমে, সেটা তো ছিল না। এই আন্দোলনটা প্রথমে শুরু করেছে, হয়তো পিছনে যাই থাকুক না, কিন্তু প্রথমে শুরু করেছে কি হিসেবে? কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন হিসেবে। তারপরে সেটা হঠাৎ করে এক দফায় চলে আসলো সরকার। কিন্তু এই সরকার পতন হলে তারপরে কি হবে সেটা নিয়ে কারো কোনো রকমের সিদ্ধান্ত ছিল না। এই জন্য আমি খুব ইয়ে করি যে এটা বড় কারণ। আর যেসব সংস্কার যখনই বলা হলো যে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তখন ইন্টারিম গভর্নমেন্টের বোঝা উচিত যে কোনো রকমের বেসিক কাঠামোগত পরিবর্তন করাটা এই সরকারের লেজিটিমেসির মধ্যে পড়ে না। এখানে যেটা করতে পারতো সে ইমিডিয়েটলি এসে, যেহেতু পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে, আমাদের ইয়ে কী বলে প্রশাসন ডিমোরালাইজড হয়ে গেছে, বা সেখানে অনেক রকমের ব্যাড এলিমেন্টস আছে, সুতরাং সেইখানে সংস্কারগুলো বেশি প্রয়োজন ছিল। সেই সংস্কার অর্থাৎ এই মুহূর্তে একমাত্র গন্তব্য হচ্ছে নির্বাচন না। আমি একটু এইটা বলতে চাই যে কতগুলো জিনিস সরকার ইচ্ছা করলে করতে পারতো, পুলিশ, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নারী বিষয়, বিভিন্ন এই ধরনের ক্ষেত্রে না, এগুলো মৌলিক কাজ না, এগুলো হলো চলমান কাজ, মৌলিক খাতের কথা বলছে খাত। কিন্তু এখানে এগুলো কিন্তু আপনার সংবিধান পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, কোনো কাঠামোগত পরিবর্তন করার প্রয়োজন, যা আছে সেটাকে দিয়েই নতুন নির্দেশনায়, নতুন নেতৃত্বে নতুনভাবে কাজ করা সম্ভব, সংস্কার ওখানে ঘটানো সম্ভব। সেই জিনিসটা করতে পারতো, কিন্তু করে নাই। যেটা করতে গেল, যেটা বলতে গেল যে ঝট করে একটা ঐকমত্য কমিশন করলো, যেখানে সত্যি সত্যি ঐকমত্য কি হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন চাপের মুখে একজন একদিকে আসছে, যদি সুযোগ পায় সে সেখান থেকে বের হয়ে যাবে। তারপরে কি আসলো? পিআর। তারপরে আসলো
উচ্চ কক্ষের কথা অর্থাৎ উঠলো। নানামুখী আলোচনা হচ্ছে না, না, সেই এই জায়গায় কথাগুলো- আমরা এই বিষয়ে আপনার কাছে আমরা আবার আলোচনা ফিরবো। আপনারা থাকুন আমাদের সাথে, একটা ছোট্ট বিরতির সময় আছে, আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ে জাতিসংঘে প্রতিশ্রুতি নির্বাচন নিয়ে শঙ্কা কাটলো। আমরা আরও ফিরছি আলোচনায়। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনাকে দিয়ে বিরতি পর শুরু করতে চাই। যে কথা বলছিলাম আমরা, একটি বিষয় যে আসলে এই কথা পরিষ্কার নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে নিয়ে আসলে আর কোনো দ্বিমত থাকার আশঙ্কা আছে কিনা জানি না, কিন্তু এখন পর্যন্ত নেই। কিন্তু পিআর নিয়ে জামায়াত এনসিপির সাথে বিএনপির একটা বিপরীতমুখী অবস্থান এখনো পর্যন্ত রয়ে গেছে। এই বিষয়টা আসলে নির্বাচনী মাঠে কতটা শঙ্কা তৈরি করবে? জি, পিআরের যে বিষয়টা দেখুন, আপনি এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এখানে কিন্তু আপনি কখনো মানে এর পূর্বে রাজনৈতিক আন্দোলনও হয়েছে, সরকার পতনের আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলগুলো দাবি দেওয়া নিয়ে মাঠে ছিল, তখন কিন্তু কেউ কোনোদিন পিআরের কথা শুনেনি বাংলাদেশে। এবং সাধারণ জনগণের মধ্যেও পিআর নিয়ে খুব বেশি আগ্রহ আছে। আমার কাছে মনে রাজনীতি হয়। সচেতন মানুষ কতজন শুনেছে সেটাও কিন্তু প্রশ্ন রাখে। হ্যাঁ, সেটাও একটা বিষয়। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা আপনি বললেন যে নির্বাচনের মাঠে এটা কতটুকু প্রভাব করবে। দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে এটা পিআর নিয়ে যে বর্তমানে যে নেগোসিয়েশনটা হচ্ছে, অলরেডি কিন্তু এটা দুর্বল হয়ে গেছে। দুর্বলটা কিভাবে? সেটা হচ্ছে যে পিআর নিয়ে মানে জামাতে ইসলামী দুই কক্ষেই পিআর চাচ্ছে, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ। বিএনপি কোনো কক্ষেই চাচ্ছে না, এনসিপি হচ্ছে শুধু উচ্চ কক্ষে চাচ্ছে। তো উচ্চ কক্ষের ব্যাপারে পিআর নিয়ে আলোচনা হতে পারে, এই যে সেন্টেন্সটা আমি বললাম, এটাতে কিন্তু এক ধরনের ঐক্যমতের কাছাকাছি সবাই চলে এসছে। আপনি নিশ্চিত থাকেন যে আমাদের দেশে নিম্নকক্ষে পিআর কখনো হবে না এবং এটা হওয়া সম্ভব না। সেই বিষয়ে কিন্তু জামাতে ইসলামেরও কয়েকজন নেতার বক্তব্য আমি খেয়াল করেছি, তারাও বলতেছে যে হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হতে পারে। তার মানে নিম্নকক্ষে যে পিআর হচ্ছে না, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। আর উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হতে পারে, যদি রাজনৈতিক ঐক্যমত হয় তাহলে হয়তো হবে। কিন্তু পিআর নিয়ে নির্বাচনে কোনো ধরনের এটার কোনো প্রভাব বা নির্বাচনী কি বললেন আপনি, ক্যাম্পেইংয়ে কোনো ধরনের একটা প্রভাব মানুষের মন মানসিকতার কিছুই হবে না। আর এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, এইখানে চাপ প্রয়োগের একটা কৌশল। পিআর প্রকৃতপক্ষে তারা পিআর হোক এটা চাচ্ছে না, এটা হচ্ছে চাপ প্রয়োগের একটা কৌশল। কতটুকু রাজনৈতিক দলগুলোকে একে অপরকে কতটুকু চাপে ফেলানো যায় এবং এই চাপে ফেলার মধ্য দিয়ে কে কতটুকু আদায় করতে পারে, সেই প্রতিযোগিতাটা এখন ঐক্যমত্য কমিশনে চলছে। এবং আপনি যে যত কথাই বলুক, ঐক্যমত্য কমিশনে এখন যা আলোচনা হচ্ছে, এটা আগামী রাজনীতিতে আগামী দিনে এই ঘটনাগুলো ঘটবে, এটা থেকে কোনো রাজনৈতিক দল ব্যাকফুটে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে চাপ প্রয়োগের কৌশল বলছেন, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেই চাপ প্রয়োগের কৌশলে কিন্তু তৃণমূলে প্রভাব ফেলে। যারা সাধারণ মানুষ আছে তারা আতঙ্কিত হয়, তারা মনে করে যে নির্বাচন তো হচ্ছে কি হবে না, হচ্ছে কি হবে না। আপনি এখনো যদি সড়ক পথে, আমরা যদি রাস্তায় যদি নেমে কয়েকজনকে জিজ্ঞেস করি, তারা এখন আস্থাহীনতায় ভুগে। এই যে চাপ প্রয়োগের কৌশলের কথা যেগুলো বলা হচ্ছে, তাদের বাদানুবাদ কেন সেই জায়গায় সাধারণ মানুষের আশঙ্কাটা থাকছে? আমি আপনাকে এটার উত্তরে বলবো যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন তো দীর্ঘদিন থেকে হচ্ছে, এই কালচারটাতে মানুষ অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। তো 1/11-এর সরকারটা যখন আসলো, এটা একটা অন্তর্বর্তী সরকারের নাম করে আসছিল, যেটাকে আমরা অনেকেই জরুরি সরকার বলি। তো সেই সরকারটা আসার পরে যখন নির্বাচনটা ডিলে করলো এবং চরম ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল যে নির্বাচন হবে কিনা, মানুষের মধ্যে যে কনসার্নটা তৈরি হয়েছে, হাই লেভেলের যে কনসার্ন, এই কনসার্নটার উৎপত্তি কিন্তু ওই জায়গা থেকে। তখনের ওই ভীতিটা মানুষের মধ্যে এখনও রয়েছে, ইভেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে রয়েছে, যার ফলে এই উদ্বেগটা মানুষের মধ্যে আছে যে আসলে নির্বাচন হবে কি হবে না। 1, 2 নম্বর হচ্ছে যে আশাব্যঞ্জক যে ঘটনাটা ঘটে গেল গতকাল, অর্থাৎ জাতিসংঘের অধিবেশনে বক্তৃতার সময় যে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে যে প্রফেসর ইউনূস যে নির্বাচন সম্পর্কে যে ঘোষণাটা দিলেন, এর মধ্য দিয়ে এই কনসার্নটা অনেকটা কেটে যাবে। কেন? যে এত বড় কমিউনিটির কাছে এই ধরনের একজন রাষ্ট্রপ্রধানের, একজন নোবেল লরিয়েট, যার ইন্টারন্যাশনাল বিরাট অ্যাকসেপ্টেন্স লেজিটিমেসি রয়েছে, তার মুখ থেকে এই ধরনের এত বড় একটা কমিটমেন্ট এত বড় কমিউনিটির সামনে প্রকাশ করা, এর মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় যে নির্বাচন বিষয়ে গভর্নমেন্টের কোনো খারাপ উদ্দেশ্য নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে কনফিডেন্স আগের চেয়ে অনেক গুণ বেড়েছে এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে জনগণের যে মধ্যেও যে কনসার্নটা আছে, যে উদ্বেগটা আছে, সেটা অনেকটা কেটে যাবে এবং যত দিন যাবে এটা আরো। সুতরাং আমি এটুকু বলতে পারি আপনাকে, আমার অবজারভেশনে, যে নির্বাচন হচ্ছে এবং এটা একটা আস্তে আস্তে যে মতবিরোধগুলো আছে সমাধানের পথে পৌঁছাবে। মুন্সি ফয়েজ আহমেদ, আপনি কতটুকু একমত? মোটামুটি একমত ওনার সাথে, যে এই নির্বাচন ইনশাল্লাহ আশা করছি আমরা হবে। আর এই যে রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন রকমের ভিন্ন মত পোষণ করছে, বিভিন্ন জিনিস নিয়ে হইচই করছে, সেটা এক ধরনের নির্বাচনী কৌশল বা অপকৌশল, যেভাবেই দেখি আমরা। যে যারা মোটামুটি নিশ্চিত যে তারা নির্বাচিত হবে, তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি,
সুতরাং তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেই জন্য ইয়ে করছে, তারা অনেক ধৈর্য ধারণ করছে। হ্যাঁ, আর কিন্তু যাদের মনের মধ্যে সন্দেহ আছে তারা নানান রকমের প্রশ্ন তৈরি করছে, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। এটা দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যাতে মানুষের মনে যাতে সন্দেহটা থাকে, তাতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে, সিদ্ধান্ত নিতে তাদের দেরি হবে। তারা কাকে ভোট দিবে, ইয়ে করবে, সেটা এখনও সিদ্ধান্ত নেবে না। সেটা একদিক থেকে এইসব দলগুলো চায় যে সেরকম হোক। আরেকটা হলো যে অন্য যারা দল আছে তারা যাতে ভীত সন্ত্রস্ত হয়ে জোট বাঁধার চেষ্টা করে। জোট বাঁধার একটা ব্যাপার কিন্তু আমরা বিভিন্ন খবরের কাগজ ইত্যাদিতে দেখতেছি যে জোট বাঁধার চেষ্টা চলছে, কিন্তু সেখানে কার সাথে কে জোট বাঁধবে এটা নিয়ে বিভিন্ন রকমের শঙ্কা দেখা দিচ্ছে, যে সবটার ব্যাপারে সবাই স্বস্তিতে নেই। তো সেই জন্যে সেই ইকুয়েশনগুলো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি নির্ধারিত না হয়ে যাবে, যে অনেকে যেমন মনে করতেছে যে এই যে এখন যারা বড় প্রভাবশালী দল বলতে আমরা তিনটাকে দেখি, তো আরও অনেক দল আছে যাদের কিছু ফলোয়িংস আছে। তো প্রথম তিনটা দল কি দেখতে পাচ্ছি যারা সবচেয়ে প্রভাবশালী দল বলতে একটা বিএনপি, একটা জামাত, একটা এনসিপি। এনসিপি যদি এখনও রেজিস্টার্ডই না দল হিসেবে, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি বোধহয়, আমি যতদূর জানি। হ্যাঁ, নিবন্ধন নিয়েছে কিন্তু যে প্রতীক পায়নি। হ্যাঁ, নিবন্ধন 2-1 দিনের মধ্যে হয়েছে এবং প্রতীক পায় নাই। তো তখন এবং তাদের অবস্থান যে খুব শক্ত সেটাও মনে করা হচ্ছে না। কিন্তু আরও কিছু দল আছে যারা আগে থেকে নিবন্ধিত, কিন্তু তারাও ছোট ছোট দল। তো এখন অনেকেই মনে করছে যে না, বিএনপি নির্বাচিত হবে মনে করে অন্য যে দলগুলো আছে তারা সবাই একখানে হতে পারে কিনা, এরকম একটা চেষ্টা চলতেছে। কিন্তু সেটাও সন্দেহের মধ্যে আছে যে সবাই কি একসাথে হতে পারবে। আবার অনেকে মনে করছে যে এইগুলো দল ইয়ে করলেও আগে যে একটা দল ছিল যারা এখন নিষিদ্ধ তাদের কার্যক্রম, তারা হয়তো ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, এটা একটা ইয়ে আছে। কিন্তু তাদের সমর্থক তো অনেক, তারা কোন দিকে যাবে? সবাই তো পালিয়ে যায়নি, দেশে তো একটা সংখ্যা পরিসর হয়ে গেছে। সুতরাং সেইটা নিয়ে একটা চিন্তাভাবনা চলছে। এখন কাগজে এমনও দেখা যায় যে জামাত সেই আওয়ামী সমর্থকদের ভোট, মানে তাদেরকে দলে টেনে ভোট জেতার চেষ্টা করবে বা ভোটে ভালো করার চেষ্টা করবে। আবার এদিকে মনে করা হচ্ছে যে বিএনপি এটা করার চেষ্টা করবে। সুতরাং এই নানান রকমের ইকুয়েশন আছে। তো সেইখানে পানি ঘোলা করতে পারলে কিছু ফায়দা লুটা যেতে পারে এরকম মনে করে। কারণ পানি ঘোলা না করলে এক দলের সুবিধা এটা মোটামুটি নিশ্চিত অনেকেই মনে করছেন। সুতরাং পানি ঘোলা করে কোনো সুবিধা আদায় করা যায় কিনা, সেই জন্য এই ধরনের বিতর্কগুলো তোলা হচ্ছে। এই উচ্চকক্ষ, মানে দ্বিকক্ষ, এবং তারপরে কি বলে পিআর, এছাড়াও আরও অনেক বিষয় তোলা হচ্ছে যে অমুক সংস্কার আগে করতে হবে বা পরে করতে হবে, এগুলো নিয়েও সমস্যা। জুলাই সনদ নিয়ে প্রশ্ন আসতেছে। তো এখন কথাটা হলো যে সংস্কার একটা চলমান বিষয়, যেটা আমাদের অন্য বক্তা আগেই বলেছেন, এটা শেষ হয় না কখনো, সবসময় সংস্কার হতে থাকে। কখনো বড় সংস্কার হয়, কখনো কম সংস্কার হয়। কিন্তু বড় সংস্কার কিছু করতে হলে তখন জনগণেরকে সাথে নিয়ে করতে হয়। সেই সময়টা পার হয়ে গেছে। একেবারে যদি অভ্যুত্থানের সাথে সাথে কিছু সংস্কার মানে তখনই ঘোষণা করে দেওয়া যেত, তাহলে হয়তো সেগুলো টিকে যেত। এখন যত দিন যাচ্ছে তত এই সম্ভাবনাটা কমে যাচ্ছে। সুতরাং এখন সংস্কার করতে হলে আবার ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইলেকশন হয়ে গেলে তাদের যে সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে, তখন তারা যদি কিছু করতে পারে, তারা কি বলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে সেগুলো হবে। আর নাহলে আবার একটা অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ মানে হিস্ট্রি রিপিটস, মানে বলা না, ইতিহাস পুনরাবৃত্তি হয়। সেই সুযোগ হয়তো কতটা আসবে সেটা নিশ্চয়ই সময় বলে দেবে। কিন্তু তার আগে কথা হচ্ছে সংস্কারটা চলমান প্রক্রিয়া, হয়তো এখন যেটুকু হয়েছে মৌলিক যে কাজটা সেটা করে দেওয়া হবে, পরবর্তী নির্বাচন কোনো একটা সরকার আসলে সেটাকে টেনে নিয়ে যাবে। এই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে, কিন্তু সেই বিষয়ে যাবো। এখানে আমার একটা আছে, মৌলিক বিষয়গুলো আসলে কি এরা করতে পারবে? এরা যেটা একেবারে ইমিডিয়েট প্রয়োজন সেইটা করতে পারে, মানে ইনিশিয়াল যে কাজগুলো দরকার সেটা করে দিয়ে বাকি মৌলিক পারবে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন। নিশ্চয়ই সে বিষয়ে সেই সন্দেহ নিয়ে আমরা বিরতির পর একটু কথা বলতে চাইবো আপনাদের সাথে, দুজনের সাথে। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয়ে জাতিসংঘের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে শঙ্কা কাটলো। আমরা আবারও ফিরছি আলোচনায়। মেজবুল আলম সওদাগর, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। বিরতির পর যে বিষয়টি বলছিলাম, আসলে আমরা নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলছি। জামায়াত তার প্রতিক্রিয়ায় বলেছে তারাও কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনটা নিয়ে খুবই আশাবাদী এবং অত্যন্ত খুশি, স্বাগত জানিয়েছে। কিন্তু জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন তারা চায়, সরকারও অন্তর্বর্তী সরকারও চায়। কিন্তু আসলে দীর্ঘসূত্রিতাটা কেন, মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি? এখানে বিষয়টা হচ্ছে যে একটা জুলাই সনদ নিয়ে বড় ধরনের কোনো বিতর্ক নাই, সবাই এখানে একমত।
কোন কোন বিষয়ে সংস্কার হবে সেটাও মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এখন যে প্রবলেমটা ছোট্ট দেখা দিল, যেটা ইমপ্লিমেন্টেশন প্রসিডিওরটা এবং ইমপ্লিমেন্টেশনের টাইমটা, কেউ চাচ্ছে এটা আগে হবে, কেউ চাচ্ছে নির্বাচনের পরে হবে, কেউ বলছে যে 6 মাস পরে হবে। এই বিষয়টা নিয়েও আমি দেখছি যে একেবারে কনসেনসাসের একবারে কাছাকাছি। কারণ জামাতের অবস্থানটা একবারে খুব রিজিড, তারা বলতেছে এটা নির্বাচনের আগেই এটাকে একটা আইনি ভিত্তি দিতে হবে। তাদের বক্তব্য যে আইনি ভিত্তি যদি দেয়া না যায় তাহলে বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যে অনাস্থা, যে যদি কোনো রাজনৈতিক দল যারাই ক্ষমতায় যাক তারা যদি না করে তাহলে কি হবে, এটা জামাতের অবস্থান। বিএনপি কনফিডেন্টলি বলছে যে আমরা এটা করব এবং তারা নির্বাচনের পরে এত নির্দিষ্ট একটা সময় চাচ্ছে। এবং তারা আরও পরিষ্কার করে বলেছে যে যেগুলো মৌলিক সংস্কার বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সাথে যেগুলো জড়িত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে, নতুন বিধিবিধান তৈরির মাধ্যমে যেগুলো করা যায় সেগুলো এখনই তারা করতে তো অলমোস্ট কিন্তু 84 বিষয় আমি আপনাকে বললাম, তার মধ্যে 11টা সংস্কার হচ্ছে সংবিধানের সাথে সম্পৃক্ত এবং রাষ্ট্রের বেসিক স্ট্রাকচারের সাথে সংবিধানের। এখন এগুলো নিয়েও কিন্তু বিএনপি একটা সফট পজিশনে চলে এসেছে। আপনি জানেন যে লাস্ট পর্যন্ত বিএনপির অবস্থানটা হচ্ছে যে তারা বলেছে যে এটা আদালতের শরণাপন্ন হওয়া যেতে পারে। যখন এই প্রশ্নটা আসলো যে একটা বিশেষ সাংবিধানিক আদেশ জারির মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে কোনো নির্দেশনা জারি করা যায় কিনা, এই প্রশ্নটা যখন আসলো তখন কিন্তু আপনি দেখবেন যে অনেকটা কাছাকাছি। এখন তার মানে বিএনপিও তার রিজিড অবস্থানে কিন্তু নাই, অন্য দলগুলোও কিন্তু রিজিড অবস্থানে নাই। আর আইনজীবীরা বা বিভিন্ন ল বিষয়ে এক্সপার্ট যারা, তাদের কাছেও মতামত নেওয়া হচ্ছে ঐক্যমত্য কমিশন থেকে। তো শেষ পর্যন্ত কিন্তু এটাও একটা সমাধানে আসবে। তো আমি কিন্তু এই জায়গাটাতে খুব একটা হতাশ না। আমি মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। একেবারে সর্বশেষ জায়গায় এটা আটকে আছে, খুব শীঘ্রই হবে এবং এগুলার ইমপ্লিমেন্টেশন প্রসিডিওরও এটা নিশ্চিত হবে। এবং এটা এই যে কমিটমেন্টটা, এগুলো কিন্তু আপনি দেখবেন যে নির্বাচনী যে ইশতেহার প্রকাশ করবে রাজনৈতিক দলগুলো, সেখানে কিন্তু এই কমিটমেন্টগুলো নিতে বাধ্য হবে রাজনৈতিক দলগুলো। আপনি দেখেন, কারণটা হচ্ছে, আমি এই কনফিডেন্টলি বলতেছি এই কারণে, আমার অবজারভেশনটা হচ্ছে দেশের মানে রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা পরিবর্তন আসতে হবে সেই একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যে বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি আগের কালচারের সাথে খেয়াল করেন যে এখানে কিন্তু কোনো নেতার নামে স্লোগান হচ্ছে না, আপনি দেখবেন। তারপর জাতীয় রাজনীতির বিষয় নিয়ে কেউ কোনো কথা বলছে না, তারা সবাই বলছে যার যার ক্যাম্পাসের যে নির্দিষ্ট রাজনীতি এবং তরুণদের একটা চিন্তাধারায় পরিবর্তন এসেছে। এইটাকে কিন্তু আপনাকে ওন করতে হবে, এটাকে পজিটিভলি আপনাকে নিতে হবে। এটাই কিন্তু জাতীয় রাজনীতিতে ট্রান্সফর্ম হবে। আপনি নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে এবার যে বিষয়টি সবশেষ জানতে চাই সেটি হচ্ছে, ডক্টর ইউনূস বলেছেন, মানে আরেকটু অফ টপিকে যেতে, সেটা হচ্ছে মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার সরকার বা রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। যেটা বলছিলাম আসলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তহবিল সংকটের যে কথাটা বলছি, এবং বিভিন্ন দেশের প্রচেষ্টায় সহযোগিতা চেয়েছে এবং বাংলাদেশের সদা প্রস্তুত আছে বলেছে, কতটা সম্ভব বা বাস্তবমুখী বলে মনে করেন আপনি? কতটুকু হবে সেটা বলা মুশকিল, কিন্তু হবে না এটাও বলে উড়িয়ে দেওয়াটা ঠিক না, কারণ চেষ্টা তো চালিয়ে যেতে হবে। এই ধরনের বিভিন্ন কূটনীতিক ইয়েতে বা আন্তর্জাতিক ইয়ের ক্ষেত্রে কোনো শেষ কথা বলে কিছু নাই, এবং সেই জন্যে কখনো নিরাশ হওয়াটার কোনো যুক্তি নাই। আজকে হলো না, কালকে হবে। তো সুতরাং চেষ্টা করে যেতে হবে, এবং এই চেষ্টার যে দুটো দিকের কথা আপনি উল্লেখ করলেন, উনি বলেছেন, একটা হলো তহবিলের সংকট, যে তহবিল যাতে কমিয়ে না দেয় বিভিন্ন দেশ যারা দিচ্ছে এখন, কারণ দিলেই সেটার বড় রকমের রিপারকাশন হবে, যে এদের খাওয়া পড়ার যে খরচ সেটা অর্ধেক হয়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য উনি ইয়ে করেছেন, এবং এটা একেবারে জাস্টিফাইড একটা করেছেন, এবং এটা করা সম্ভব। এটা যারা দিচ্ছে তারা ইচ্ছা করলে দিতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। দিবে কতটুকু সেটা হলো আলাদা, হ্যাঁ, দিবে কতটুকু সেটা আলাদা বিষয়। আচ্ছা, দ্বিতীয়টা হলো যে এই যে বিভিন্ন দেশ মানে যে চাপ প্রয়োগ করার ব্যাপারটা এর উপরে, সেটাও খুব জরুরি। কারণ বাংলাদেশের একার চেষ্টায় তো এটা কিছু হওয়ার সম্ভাবনা নাই। কোনো দিন আগেও যখন হয়েছে তখনও অন্যদের সহায়তা লেগেছে, বা বাংলাদেশ এবং কি বলে মিয়ানমার সরকার একমত হয়ে তারপর করেছে। এখন তো একমত হচ্ছে না, সুতরাং মাঝখানে চীন এসে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা বেশি দূর আগায় নাই। কিন্তু ওই ধরনের সহায়তাও যেমন দরকার, সাথে সাথে চীনকে আরও বেশি অ্যাক্টিভ, সক্রিয় করার জন্য, আরও বেশি এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য বাধ্য করতে পারে যদি অন্যান্য আরও দেশ এটার মধ্যে জড়িত হয়।
আরও যদি তারা চাপ সৃষ্টি করে, চাপটা দুই জায়গায় সৃষ্টি করতে হবে। একটা হলো যে একটা সমাধান করার জন্য চাপ সৃষ্টি করা আন্তর্জাতিকভাবে, আরেকটি হলো মিয়ানমার সরকারের উপরে, আরাকান সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, স্থানীয় জনগণের উপরে একটা চাপ সৃষ্টি করা যে এদেরকে ফেরত নিতে হবে এবং এটা আন্তর্জাতিক সম্প্রদায় বাধ্য করবে তাদেরকে নিতে। এইরকম অবস্থার তৈরি করতে পারলে তাইলে তারা নিবে। আর তোর সাথে সাথে যদি অন্যান্য দেশ, অন্যান্য স্টেক হোল্ডার যেমন জাপান, ভারত, ইউরোপ, এরা সবাই আগায় আসে যদি, তাহলে কি হবে, চীন বুঝবে যে আরে এতদিন তো আমি এখানে মাতবরি করেছি, এখন আমার সেই মুরব্বি তো আমার কথা যে এরা শুনতো সেই জিনিসটা তো চলে যাবে যদি আমি এটা কোনো একটা সমাধানে আগায় না আসতে। তখন বাধ্য হয়ে চীন হয়তো এখানে সমাধানের জন্য আরও বেশি সচেষ্ট হবে। সেটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস হবে। সুতরাং এই দুটো জিনিসই, যেমন কি বলে ফান্ডস, তহবিলের ব্যাপার যেমন খুব জরুরি, তেমনি আন্তর্জাতিক একটা জনমত তৈরি এবং চাপ সৃষ্টি, এটা অত্যন্ত জরুরি। চীন যতই চেষ্টা করুক, বাংলাদেশ, মিয়ানমার যতই চেষ্টা করুক, সাথে সাথে আন্তর্জাতিক চাপ যেমন একটা দরকার। আর যাই কিছু হোক, যদি ধরা গেল যে মিয়ানমার রাজি হইল, একটা চুক্তি হলো, কিন্তু সেই চুক্তিটা অনুযায়ী এদেরকে নিয়েও গেল, নিয়ে তাদেরকে যে সঠিকভাবে তাদের ব্যবস্থাপনা করছে কিনা, তাদের সাথে মিসবিহেভ করছে না, তাদের উপর অত্যাচার নিপীড়ন করছে না, এটা নিশ্চিত করবার জন্য একটা আন্তর্জাতিক নজরদারির ব্যবস্থা রাখতে হবে। রোহিঙ্গাদের মধ্যে রয়ে গেছে। আচ্ছা, তো সেই জন্যই তো এটা দরকার। দুটো কারণে এই চাপের দরকার। একটা হলো যে যাতে ঘটনাটা ঘটে সেটার জন্য, এবং ঘটনা ঘটার পরে সেটা যাতে স্থায়িত্ব পায়, সেইটার নজরদারি করার জন্য, খবরদারি করার জন্য আন্তর্জাতিক একটা জোট তৈরি করা খুব জরুরি। এবং সেটা শুধু চাপ না, সেটা একটা আন্তর্জাতিক মেকানিজম তৈরি করতে হবে। রোহিঙ্গাদের অবস্থা হয়ে গেছে বার্নিং চাইল্ড ফিয়ার্স দ্য ফায়ার, মানে ঘর পোড়া ঘরে সিঁদুর মেঘ দেখলে। সেটা তো ঠিক আছে, কিন্তু এখন সেই ঘর পোড়া বন্ধ করতে হবে এবং শিশুর ভয়টাও দূর করতে হবে। সংক্ষেপে সবশেষ 1 মিনিট একটা জিনিস জানতে, আপনি আপনার কথায় বলেছেন মিয়ানমার চীন এগিয়ে এসেও পিছিয়ে গেছে। আপনার দীর্ঘদিনের রাষ্ট্রদূতের মানে বিভিন্ন দেশে ছিলেন, মিয়ানমার এবং চীন উদ্যোগ নেওয়ার পিছিয়ে গেছে, কিন্তু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা লাগে সেই পিছিয়ে যাওয়াটা কেন, সেটা কি কোনো সমাধান নেই? আমি পিছিয়ে যাওয়ার কথা বলি না, আমি বলছি যে চীন চেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই, এবং তার মানে হলো যে তারা যথেষ্ট চেষ্টা করে নাই। তারা যদি যথেষ্ট চেষ্টা করে তাহলে আমি মনে করি যে এখানে সফল হওয়ার সুযোগ আছে, কারণ মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট প্রভাব আছে, নিয়ন্ত্রণও আছে। নিয়ন্ত্রণ বললো না, প্রভাব বলবো। মুন্সি ফয়েজ আহমদ, মেজবুল আলম সওদাগর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটা নিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য, মতামত তুলে ধরার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি প্রচলিত বাংলাদেশের আজকের আয়োজন। টিভির সঙ্গে থাকুন 24 ঘন্টা।